বিকেলের মৃদু ঠান্ডা আবহাওয়ার মাঝে চিকন মেয়েলি কণ্ঠটা কানে এসে বেজে উঠে জাহিনের। কয়েক সেকেন্ড মুহূর্ত নিয়েই ঘুরে তাকায় জাহিন। কোমরে এক হাত রেখে দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। কপাল চুইয়ে ঘাম ঝরছে। বিধ্বস্ত লাগছে যেন মুখখানি। ক্লান্ত চোখ দুটো যেন বহুক্ষণ ধরে তন্দ্রার স্বাদ পায়নি। সামনে থাকা কিছুটা চুল হলদা বর্ণের গালের সাথে লেপ্টে আছে। সবকিছুই খুব সূক্ষ্মভাবে যেন পর্যবেক্ষণ করছে জাহিন। জাহিনকে চুপ থাকতে দেখে পাল্টা আবার ডেকে উঠে মুত্তাসনিম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? চমকিতভাবে ঘোর কাটে জাহিনের। এক আগেও যে মুত্তাসনিমের সাথে রেষারেষি হয়েছে তার বিন্দু মাত্র প্রভাব নেই। নিঃসংকোচে কথা বলছে মুত্তাসনিম। জাহিন বেশ ভালোভাবে বুঝেছে মামুনি রাগের আর ছিটেফোঁটাও মিস মুহুর মনে জমা রাখতে দেয়নি। জি বলুন। হাতে থাকা ব্যাগটার চেইন খুলে সেখান থেকে কোচকচা 1000 টাকার দুটো নোট বের করে জাহিনের দিকে বাড়িয়ে দেয় মুত্তাসনিম। ভ্রু কুঁচকে মুত্তাসনিমের কাণ্ডকারখানা পর্যবেক্ষণ করছে জাহিন। মেয়েটাকে আসলেই কখনো কখনো বেশ অদ্ভুত লাগে। এবার আমার বালা জোড়া ফিরিয়ে দিবেন দয়া করে। আর টাকাটা রেখে আমাকে উদ্ধার করুন। মনে মনে দারুণ রাগ হয় জাহিনের। টাকাটা দেওয়াতে আত্মসম্মানে লাগে কেমন। অবশ্য দোষ জাহিনের, সে এতদিন যাবৎ বালাজোড়া নিজের কাছে রেখে দিয়েছিল, তার বিনিময়ে মেয়েটি টাকা সাধবে এটাই তো স্বাভাবিক। পকেট থেকে বালাজোড়া বের করে মুত্তাসনিমের দিকে এগিয়ে দেয় জাহিন। নিন আপনার চুড়ি। চুড়ি জোড়া হাতে নিয়ে ফের টাকা হাতে দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। সেই দিকে ভ্রুক্ষেপ না করে দূরে দৃষ্টি রেখে দাঁড়িয়ে থাকে জাহিন। কখন থেকে সাধছি ধরুন। কতক্ষণ দাঁড়িয়ে থাকব আমি? রাগটা কোনোরকম গিলে নেয় জাহিন। পরক্ষণে বলে, লাগবে না, ওটা আপনার কাছেই রেখে দিন। ভ্রু কুঁচকে জবাব দেয় মুত্তাসনিম। আমি ঋণ রাখতে পছন্দ করি না। আর যদি বলেন টাকাটা আপনার লাগবে না, তাহলে বলবো কারো দয়া আমি চাই না। বাকি আর কথা বাড়ায় না জাহিন, অপর পাশ তাকিয়েই টাকাটা হাতে নেয়। পরক্ষণে স্থান ত্যাগ করে মুত্তাসনিম। কি ভেবে ফের পিছু একবার তাকায় জাহিন। বাজারের ব্যাগ হাতে নিঃশব্দে হেঁটে চিলেকোঠার রুমটায় চলে যায় মুত্তাসনিম। রাতে একসাথে খেতে বসেছে সবাই। রিশানের অনুপস্থিতিতে সবার মন খানিকটা ভার। খাওয়ার মাঝে আনানের বিয়ে নিয়ে কথা ওঠে। রেহানা বেগম বলেন, জাহিনের বিয়ার আশায় থাকলে নাতবউ আর দেখা লাগব না। আপাতত আনানের বউটাই দেখে চোখ শান্তি করি। জাফর সাহেব খাওয়ার মাঝে বললেন, আমার বন্ধুর মেয়ে। আমি দেখেছি কয়েকবার। দেখতে শুনতে ভালোই। মনে হয় না আনান অমত করবে। আনান চুপচাপ খাচ্ছে। জাহিনের মুখে খানিক দুষ্টু হাসি। নবনী বলেই ফেলল, বাহ, এতদূর শুধু আমরাই দেখলাম না? শায়লা বেগম পাশ থেকে বলল, না নবনী, আমিও এখনো দেখিনি, কাল সবাই মিলে দেখে আসব। তাহলে তো বেশ ভালো। আমার জাহিনও আছে এখন, সেও যেতে পারবে। খাওয়া পর্ব শেষ হতেই জাহিন ছুটে গেল আনানের রুমে। পেছনে থেকে আটকে বলল, ওই শালা দাঁড়া। তলে তলে সব পাকিয়ে বসে আছিস দেখছি। লাভ কেস তা তো বেশ বুঝতে পারছি। বাকিটা বল এবার। আনান খানিকটা অবাক হয়ে বলে,
এসব ব্যাপারে তুই ইন্টারেস্ট? সিরিয়াসলি জাহিন, কাহিনী বল। আমি অন্যেরটা ইন্টারেস্ট বুঝলি? বলেই শব্দ করে হেসে উঠে। ওই আর কি, তোর হবু ভাবির নাম রাফসা। একটু আধটু চিনি এই যা। একটু আধটু? হুম, ভালো ভালো। আরে পরিচয় মাত্র কয়েকটা দিনের বুঝলি। এর মধ্যেই বাবা হয়তো কিছু টের পেয়েছে, অমনি রাফসার বাবার কাছে প্রস্তাব দিয়ে দিয়েছে। ব্যাস, বাকিটা তো জানিসই। হুম, বুঝলাম। কিন্তু রিশানটা শুনলে কষ্ট পাবে রে। রিশু জানে। সব গোড়ার প্যাচ আমাদের রিশুই রে। বাহ, মাঝে বাদ শুধু আমি? তুই তো বাসায় থাকিসই না। ফোনে কি আর এসব গুছিয়ে বলা যায়? পেছনে থেকে নবনী বলে, জাহিন তুই এখানে? তোর রুমে গিয়ে পেলাম না তোকে। আসছি মামুনি, তুমি যাও। হুম। জাহিন রুমে আসতেই দেখে নবনী আগে থেকে দাঁড়িয়ে আছে। জাহিনকে দেখে হাসি মুখে বলে, জাহিন পারলে কিছু টাকা আমার হাতে দিস। কালকে আনানের বউকে তো খালি হাতে দেখতে পারবো না। তুমি এভাবে বলছো কেন মামুনি? আমি কার জন্যে টাকা ইনকাম করি? সব আমার মায়ের জন্য। পকেটে হাত রাখে জাহিন বিকেলে মুহুর দেওয়া টাকাটা হাতে নিতেই পরক্ষণে আবার টাকাটা পকেটে রেখে দেয়। এগিয়ে গিয়ে ওয়ালেট থেকে টাকা নিয়ে মামনির হাতে দেয়। এতে হবে মামনি? হুম, যথেষ্ট। নবনী চলে যেতে গিয়েও থেমে যায়। পরক্ষণে বলে, আনানের বিয়ের কথা শুনে বাড়িতে সবাই খুব খুশি না রে জাহিন? মায়ের কথার ধরন বুঝতে পেরে বলে জাহিন, হওয়াটা স্বাভাবিক মামনি। আনান এই বাড়ির ছেলে, তার উপর বড় ছেলে। আনন্দ হবার কথাই। জাহিনের কথায় কলিজা কেঁপে উঠে নবনীর। ছেলে তার কতটা কষ্ট নিয়ে সরল উক্তিতে কথাটা বলে দিল। আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায় নবনী। 2 কদম হেঁটে বেকনিতে চলে আসে জাহিন। নিস্তব্ধ রাতের বুকে খণ্ড খণ্ড হয়ে আলো দিচ্ছে মিটিমিটি তারারা। পাশেই মস্ত চাঁদটা একাই যেন রাতের বুকে সিংহভাগ জায়গা দখল করে আছে। মায়ের কষ্টের মুখখানা বড্ড যন্ত্রণা দেয় জাহিনকে। যেদিন মায়ের হাত ধরে চিরজীবনের মতো নানু বাসায় এসে উঠেছে সেদিন থেকেই মনে মনে অনেক কিছুর হিসেব কষে নিয়েছে। মাকে নিয়ে আপন ভুবনে নিজের ছোট্ট শহরটা নিয়েই বাঁচতে চায় জাহিন। ভোর সকালেই ঘুম ভেঙে যায় জাহিনের। সকালটা উপভোগ করতে বেশ ভালো লাগে। সচরাচর সকালটা উপভোগ করা হয় না জাহিনের। বাড়ি আসলেই মনের মতো ইচ্ছেগুলো কিছুটা হলেও পূরণ হয়। নিজেই রান্নাঘরে গিয়ে 1 মগ কফি বানিয়ে নেয় জাহিন। পরক্ষণে খোলা বারান্দায় দাঁড়িয়ে কফিতে চুমুক দিয়ে প্রকৃতি উপভোগে মত্ত হয়। পাশে চোখ পড়তেই দেখে বেলকনির গাছগুলো কেমন নিষ্প্রাণ লাগছে। গাছে কিছুটা পানি দেয়। পরক্ষণে হাতে একটা বই নিয়ে বিছানায় চলে আসে। ঘড়িতে চোখ বুলায় মুত্তাসনিম। সকাল 10টা বেজে গেছে। তড়িঘড়ি করে তৈরি হয়ে নেয় মুত্তাসনিম। আজকে একটু দেরি হয়ে যায়। নিচে রাস্তায় এসে রিকশার জন্য দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। ব্যস্ত হয়ে হাতঘড়িটা বারবার দেখে নিচ্ছে। তক্ষুনি জাহিন গাড়ি নিয়ে বের হয়। ডানদিকে চোর পড়তেই মুত্তাসনিমকে দেখতে পায়। বেশ বিচলিত লাগছে কেমন। রোদের পখরে হলদা মুখখানি কেমন লালচে বর্ণ ধারণ করেছে। কিছু একটা আন্দাজ করে গাড়ি নিয়ে মুত্তাসনিমের সামনে আসে জাহিন। জানালা দিয়ে মাথাটা খানিক বের করে বলে,
সামনেই যাচ্ছি, আপনি চাইলে আমি নামিয়ে দিতে পারি। কয়েক সেকেন্ড স্থির দৃষ্টি নিয়ে জাহিনের পানে তাকিয়ে থাকে মুত্তাসনিম। পরক্ষণে ভদ্রভাবেই প্রস্তাবটা ফিরিয়ে দেয়। ধন্যবাদ, আমি রিকশা নিয়ে নিব। ছোট্ট করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে জাহিন। আপনার কিন্তু দেরি হচ্ছে। মুত্তাসনিম আর ক্ষণকাল কিছু না ভেবেই গাড়িতে পেছনের সিটে উঠে বসে পড়ল। সত্যিই দেরি হচ্ছিল, কাজের ক্ষেত্রে ফাঁকি পছন্দ নয় মুত্তাসনিমের। অগত্যা জাহিনও আর কথা বাড়ায়নি। ঠোঁটের কোনায় মৃদু একটুখানি হাসি নিয়ে গাড়ি স্টার্ট দেয়। খোলা জানালায় মুখ করে বাইরে তাকিয়ে আছে মুত্তাসনিম। ক্ষণে ক্ষণে রৌদ্রের তাপ বাড়ছে। ব্যস্ত শহরের ব্যস্ত মানুষগুলো নির্বিঘ্নে ছুটছে। লুকিং গ্লাসে অবশ্য একবার চোখ পড়েছে জাহিনের। কালো রঙের কুর্তি পরে আছে মুত্তাসনিম। চোখে হালকা কাজল লক্ষ্য করা যাচ্ছে, কিছুটা চোখের নিচে লেপ্টে গেছে। জাহিনের হুট করে ইচ্ছে হল গাড়িটা থামিয়ে মুহুর চোখের কাজলটুকু রুমাল দিয়ে যত্ন সহকারে মুছে দিক। কিছু বলতে গিয়েও থেমে যায় জাহিন। সব ইচ্ছা সবসময় প্রকাশ করতে নেই। কিছু ইচ্ছে যত্ন সহকারে ভেতরে পুষে রাখতে হয়। দীর্ঘশ্বাস ফেলে জাহিন। দুপুরের পর আনানকে আজ ব্যবসার কাজে বেরুতে দেয়নি রেহানা বেগম। দাদুমণির কথায় বাধ্য ছেলের মতো বাসায় থাকে আনান। সময় নির্ধারণ হয় সন্ধ্যায় তারা রাফসাদের বাড়িতে যাবে। দুপুরে খাওয়ার পরেই রুমে এসে রাফসার সাথে ফোনালাপে ব্যস্ত হয়ে গেছে আনান। তার মনের মতো করে আজকে সাজতেন বলে রাফসাকে। নিজের কল্পনার মতো করে আজ রাফসাকে দেখতে চায় আনান। মনের কুঠুরিতে রাফসার জন্যে একটু একটু করে ভালোবাসা জমিয়েছে আনান। রাফসাকে পেতে এত সহজ হবে এটা কল্পনাও করেনি। মানুষ নিজের ভালোবাসার জন্য যুদ্ধ জয় করে নেয়। আর সেখানে আনান যুদ্ধ ছাড়াই স্বাধীন সৈনিক। পরক্ষণে একটুখানি হেসে ফেলে। আবারও মত্ত হয়ে যায় ফোনালাপে। এক টুকরো মেঘের এক পশলা বৃষ্টি। দিন শেষে ঝকঝকে আকাশ হাসে একটুখানি মিষ্টি। দু চার লাইন কবিতা আওড়াতে আওড়াতে নার্সারিতে গাছের চারা নাড়াচাড়া করছে জাহিন। ছাদের এক কোণাটা ফাঁকা পড়ে আছে। কিছু ফুলের গাছ হলে মন্দ হয় না। বিকেলটা তবে আরো দারুণ কাটবে। কাঠগোলাপ, সাদা গোলাপ, বেলি, টিউলিপ, গাধা বেশ কয়েক জাতের চারা কিনে নেয় জাহিন। ফুলের কর্নারটায় ফুলের সুবাসে কেমন মৌ মৌ করছিল। চারাগুলো নিয়ে গাড়ির পেছনে সিটটায় বোঝাই করে নেয় জাহিন। হাত ইতিমধ্যে কাদায় কিছুটা মাখামাখি। শুকনো মাটি হওয়ায় খানিকটা হাত ছেড়ে নেয়। তবুও অবশিষ্ট কিছুটা লেগে থাকে হাতে। আকাশে গুরুং গুরুং শব্দ হচ্ছে। বৃষ্টি আসার পূর্বাভাস। ঠান্ডা হিমেল হাওয়া ছেড়েছে কিছুক্ষণ আগেই। বৃষ্টি আসার পূর্বের বাতাসটা বেশ দারুণ লাগে জাহিনের। ড্রাইভ করতে করতে জানালার কাচটা আরেকটু নামিয়ে দেয় জাহিন। সত্যিই চমৎকার লাগছে বাতাসটা। শরীর মন দুলিয়ে দেওয়ার মতো অনুভূতি। হাত ঘড়িটায় একবার চোখ বুলায় জাহিন। বিকাল 4টে বেজে গেছে। কয়েকটা নার্সারি ঘুরতে ঘুরতে কখন যে এতটা সময় ব্যয় হয়ে গেছে খেয়াল করেনি। গোল গোল করে বৃষ্টি নামতে শুরু করেছে ইতিমধ্যে। মুহূর্তেই গাড়ির সামনের গ্লাসটা ঘোলাটে হয়ে আসতেই ওয়েপার অন করে দেয় জাহিন। সাইডের গ্লাস উঠিয়ে দেয়।
গা খানিকটা ভিজে যায় বৃষ্টির ছাটে। রাস্তার কেউ কেউ ছুটে চলছে বৃষ্টির হাত থেকে বাঁচতে, কারো কারো হাতে ছাতা লক্ষ্য করা যাচ্ছে। আচমকা মুহুর কথা মনে পড়ে জাহিনের। মেয়েটা সত্যি বদ্ধ পাগল। বৃষ্টি হলেই ভিজতে চলে আসে। আজও কি এমন পাগলামি করবে মেয়েটা? হাত ঘড়িটার দিকে তাকায় জাহিন। 4:33 বাজে। তার মানে মুত্তাসনিমের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। কি মনে করে তৎক্ষণাৎ গাড়ি অন্য রাস্তা দিয়ে মোড় নেয় জাহিন। বৃষ্টির তেজ বেড়েছে ভীষণ। হঠাৎ দূরে দৃষ্টি থমকে যায় জাহিনের। কালো কুর্তি পরিহিতা মুহু রাস্তার সাইডে কাকভেজা হয়ে দাঁড়িয়ে আছে। কোনো জোরতা নেই যেন। অনেকটা ইচ্ছে নিয়েই যেন ভিজছে। মাঝে মাঝে আশপাশটা চোখ বুলিয়ে যাচ্ছে রিকশার দেখায়। এই ঢল বৃষ্টির মাঝে একটা রিকশারও দেখা নেই। গাড়ি নিয়ে তৎক্ষণাৎ মুহুর সামনে এসে থামে জাহিন। গাড়িটা চিনতে একটু ভুল হয় না মুত্তাসনিমের। অনেকটা চমকে যায় মুত্তাসনিম। ততক্ষণে দরজা খুলে প্রথমেই বলে উঠে জাহিন, আপনি কি পাগল হয়ে গেছেন? এভাবে ভিজছেন কেন? মুত্তাসনিমের ঠোঁট মৃদু কাঁপছে। বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে, গালের সাথে ভোজা চুল লেপ্টে আছে। চোখের কাজল ঘেটে একাকার। টিপটিপ করে চোখের পাতা ফেলছে মুত্তাসনিম। এক মুহূর্তের জন্য অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে জাহিন। তুমি শুধু এক টুকরো মেঘ হও। আমি সে মেঘ ভেঙ্গে বৃষ্টি ঝরব আমার আকাশে। নিজের অজান্তেই আপন মনেই আওড়িয়ে যায় জাহিন। মুহুকে যেন ভয়ঙ্কর সুন্দর লাগছে এই মুহূর্তে। মুত্তাসনিম উত্তর দেয়, আপনি এখানে? পাল্টা গাড়িতে ওঠার জন্য মুত্তাসনিমকে আহ্বান করে জাহিন। ঠান্ডা লেগে যাবে, গাড়িতে উঠুন। কথাটা কেমন আদেশের মতো শোনাল। মুত্তাসনিম এবারও উপেক্ষা করে বলল, আমি রিকশা নিয়ে নিব। কিঞ্চিত রাগে কপাল কুঁচকে আসে জাহিনের। কথা না বলে উঠুন। এখন কোনো রিকশা পাবেন না। কিছুটা জোরতা কাজ করছে মুত্তাসনিমের। একে তো ভেজা গা। এক পা দু পা করে এগিয়ে আসে মুত্তাসনিম। গাড়ির পেছনের দরজায় হাত রাখতেই জাহিন বলে, সামনে বসুন। জাহিনের ব্যবহারে আজ অনেকটাই অবাক হচ্ছে মুত্তাসনিম। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছু আন্দাজ করতে পেরে নরম সুরে বলে জাহিন, পেছনে জায়গা নেই মিস মুহু। পরক্ষণে ফ্রন্ট সিটে এসে বসে পড়ে মুত্তাসনিম। মাথা ঘুরিয়ে একবার পেছনে তাকায়। গাছগুলো দেখে যেন আরো খানিকটা চমকে যায়। মুচকি হেসে ড্রাইভ করতে করতে বলে জাহিন, আমার কথা বিশ্বাস হল না? তাই পেছনে একবার দেখে নিলেন? মুত্তাসনিম খানিকটা লজ্জা পেল। হাসার চেষ্টা করে বলল, না, মানে আমি ভেবেছি হয়তো পেছনে কেউ বসেছে। আচ্ছা। এক হাতে পকেট থেকে রুমাল বের করে জাহিন। মুহুর দিকে বাড়িয়ে বলে, মাথাটা একটু মুছে নিন, নয়তো মাথা ভার হয়ে থাকবে পড়ে। চট করে মুহুর মনে পড়ে, কাল রাতে ভেজার পর ভালো করে মাথা মুছেনি মুত্তাসনিম, তাই সকালে মাথাটা এমন ভার ছিল। কি ভাবছেন ধরুন? রুমাল নিতেই জাহিনের হাতের পানে দৃষ্টি থমকে যায় মুত্তাসনিমের। শুকনো কাদা লেগে আছে খানিক।
আপনার হাতে তো কাদা লেগে আছে। নিজের হাতের দিকে একবার তাকায় জাহিন। ওহ, আপনি খেয়াল করেছেন? হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে হাতে। সামনে থেকে টিস্যু নিয়ে এক হাতে মুছার চেষ্টা করতে করতে বলে জাহিন। সব কিছু খেয়াল করলেও অনেক সময় বলা যায় না। পরক্ষণে মনে মনে বলে, এই যে আপনার ঘেটে যাওয়া কাজলটুকু আমি কখন থেকে সূক্ষ্মভাবে খেয়াল করেছি, অথচ বলতে পারছি না কেমন। আসলে আপনার চোখে ঘেটে যাওয়া কাজলটুকুই সুন্দর লাগছে মিস মুহু। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ। আমার ভাষায় হয়তো আমি সেটা কখনোই প্রকাশ করতে পারব না। জাহিনের কথার অর্থ বুঝতে না পেরে নিজের কাজে মনোযোগী হল মুত্তাসনিম। খোপাটা একটানে খুলে নিল। মুহূর্তেই ধপাস করে গাড়ির সিটে পড়ল একগুচ্ছ মেঘবরণ কেশরাশি। এক পলক সেদিকে দৃষ্টি পড়ে জাহিনের। খুব গুছিয়ে চুলের ভাঁজে ভাঁজে মাথা মুছছে মুত্তাসনিম। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নেয় জাহিন। মিস মুহুকে আজ সত্যিই কেমন অদ্ভুত সুন্দর লাগছে। আর এক মুহূর্তের জন্যেও তাকায়নি জাহিন। চুল মোছা হয়ে গেলে রুমালটা দিতে গিয়েও দেয়নি মুত্তাসনিম। ভেবে রেখেছে একেবারে ধুয়েই না হয় দিবে। সূর্য ডুবে গিয়ে সন্ধ্যার প্রস্তুতি নিচ্ছে আকাশ। বৃষ্টি শেষে আকাশটা কেমন অন্ধকারে ঢেকে গেছে। বাড়ির সবাই তৈরি হয়ে আছে রাফসাদের বাড়িতে যাবে। জাহিনকে পেয়ে অবশ্য আনান বেশ খুশি। বাড়ির বেশিরভাগ অকেশনে ভাইকে পাওয়া যায় না। আজ কাকতালীয়ভাবেই যেন পাওয়া হয়ে গেল। একে একে সবাই বের হয়ে গাড়িতে উঠেছে। দুটো গাড়ি নিয়েছে। একটা গাড়িতে শুধু আনান আর জাহিন উঠেছে। আরেকটা গাড়িতে বাড়ির বড় সদস্যরা। গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে ছাদে দিকে দৃষ্টি থমকে যায় জাহিনের। কফির মগ হাতে খোলা চুলে দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। সন্ধ্যার শেষ আলোয় যেন এক মায়াবতী দাঁড়িয়ে। মুহুর দিকে তাকালে ক্রমেই যেন মায় জড়িয়ে যায় জাহিন। কি অদ্ভুত টান! কিরে, গাড়ি স্টার্ট দিচ্ছিস না যে? বাবাদের গাড়ি তো এগিয়ে চলল। আনানের কথায় ঘোর কাটতেই গাড়ি স্টার্ট দেয় জাহিন। রাফসার বাবা আগেই সদর দরজায় দাঁড়িয়ে আছেন। যত্ন সহকারে সবাইকে সাদরে গ্রহণ করলেন তিনি। মহিলারা সব ভেতরের রুমে চলে গেছেন। মেয়ে দেখতে যেন তরস সইছে না শায়লা বেগমের। জাফর সাহেব, আনান আর জাহিন ড্রয়িং রুমে বসে আছে। আনান অবশ্য ভেতরের ঘরের দরজার কাছে দু একবার উকি মেরেছিল। পরমুহূর্তে জাহিনের কানে কানে বলছে, নার্ভাস ফিল হচ্ছে খুব। জাহিন পাল্টা বলে, এখানে নার্ভাস হওয়ার কি আছে? তুই তো রাফসাকে আগে থেকেই চিনিস। কাকে কি বলি? তুই এসব কোনোদিন বুঝবি না। মনির সাহেব ইতিমধ্যে কাজের লোকদের দিয়ে খাবার আনা নেওয়ার ব্যবস্থা করছেন। আফজাল সাহেব বললেন, এসব পরেও আনা যাবে। তুই এখানে বস, কথা বলি। মনির সাহেব মুখে হাসি রেখে বললেন, কথা তো সব আগে থেকেই ঠিক। ফর্মালিটির কি দরকার? বেয়াই তো হয়েই গেছি। বলেই শব্দ করে হাসছে মনির সাহেব। তাল মিলিয়ে আফজাল সাহেবও হাসছে। জাহিন বুঝতে পারছে আনানের এখানে তাদের কথায় অস্বস্তি লাগছে। বাধ্য হয়ে জাহিন বলল, আঙ্কেল, আপনাদের ছাদের সিঁড়ি কোন দিকে? আমি আর আনান একটু হেঁটে আসি। মনির সাহেব বললেন,
সে কি ছাদে যাবে কেন? ওই দিকে খোলা বারান্দা আছে, যাও হেঁটে আসো দুজন। তার পাশেই রাফসা মামুনির রুম। মনির সাহেব রুমটা দেখিয়ে দিতেই আনান আর জাহিন হেঁটে সেদিকে চলে গেল। মহিলারা সব ড্রয়িং রুমে চলে আসলেন। বেকনিতে আসতেই ফুস করে দম ছাড়ে আনান। টেনশন কাজ করছে রে জাহিন। একটা সিগারেট হলে মন্দ হতো না এখন। টেনশন এক মুহূর্তেই ফিনিশ। আনানের পেছনে চোখ পড়তেই জাহিন ইশারায় বলল, পেছনের তাকি আমাদের ভাবি? কি? পেছনে তাকা একবার। আনান ঘুরে তাকাতেই ছোট্ট একটা ঢোক গিলে নেয়। রাফসা শুনে নিয়েছে নাকি তার কথা? তাহলে কপালে শনি আছে। মানে তুমি কখন এলে রাফু? মাত্রই এলাম। বাবা খবর পাঠিয়েছে তুরিমি এখানে। আনান বুঝতে পেরেছে তার মানে রাফসা কিছু শোনেনি। জাহিনকে সালাম জানায় রাফসা। হাসিমুখে উত্তর দেয় জাহিন। পরক্ষণে রাফসা বলে, আপনার ভাইয়াকে একটু নিয়ে যেতে পারি ভাইয়া? জাহিন অবাক হয়ে রাফসার কথা শুনছে। ভাবছে কি বেহায়া মেয়ে রে বাবা। অবাকতা লুকিয়ে বলে, আপনার জিনিস আপনি নিবেন, এতে অন্যের পারমিশন লাগে? আনানকে দেখে বোঝা যাচ্ছে খানিকটা লজ্জা পেয়েছে বেচারা। রাফসা হাসি মুখে আনানের হাত ধরে টেনে নিয়ে যায়। রাফসার রুমে আসতেই আনান বলে, জাহিনের সামনে এভাবে বললে কেন? কি ভাববে এখন জাহিন? এমনিতে জাহিন এসব সম্পর্ক মন থেকে মানতে পারে না। দাঁত কিরমির করে বলে রাফসা, রাখো তোমার ভাইয়ের কথা। তোমাকে তো একাকী ডেকেছি সিগারেট খাইয়ে তোমার টেনশন দূর করব বলে। শুকনো ঢোক গিলে আনান। গলা শুকিয়ে কাঠ কাঠ হয়ে চৌচির হওয়ার পথে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে আনানের। তুমি শুনে নিয়েছ রাফু? খোলা বেকনিতে আকাশের পানে মুখ করে দাঁড়িয়ে আছে জাহিন। দমবন্ধ কর পরিস্থিতি লাগছে। মাথায় উদ্ভট চিন্তা ঘুরছে, আদৌ আনান আর রাফসা কি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একসাথে থাকতে পারবে? পরিস্থিতি বিষিয়ে দিবে না তো জীবনকে? বাকি আর উদ্ভট কিছু ভাবতে পারে না জাহিন। কারো ডাকে ঘোর কাটে জাহিনের। হাই! ঘুরে তাকায় জাহিন। ওয়েস্টার্ন ড্রেসে এক মেয়ে দাঁড়িয়ে আছে। মুখে হাসি লেগে আছে তার। আমি রাফসা আপুর কাজিন শিমিন। আপনি? জাহিন ছোট্ট করে বলল। জাহিন। পরক্ষণে ডাক আসলো ড্রয়িং রুম থেকে। সবাই একসাথে উপস্থিত হল ড্রয়িং রুমে। কথা বড়রা আগেই শেষ করে নিয়েছে। জাফর সাহেব অবশ্য রাফসাকে রিং পরিয়ে যেতে চেয়েছিলেন। শেষে সিদ্ধান্ত হয়েছে সামনের সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বাগদান হবে। শিমিন অনেকবার জাহিনের পাশ ঘেঁষতে চেয়েছে, জাহিন যথাসম্ভব এড়িয়ে গেছে। শিমিনের জন্য বেশ বিরক্তি ধরে গিয়েছিল জাহিনের। বিদায় বেলা সবার অগোচরে জাহিনের পকেটে ছোট্ট একটা কাগজ গুজে দিয়েছিল শিমিন। সেটা বাইরে এসেই মুচড়ে ফেলে দিয়েছে জাহিন। দেখার প্রয়োজনও মনে করেনি। চারিদিকে ঘন রাতের আধার। আকাশে আজ তারা নেই। বিশাল চাঁদটাকে লুকিয়ে দিয়েছে ধূসর মেঘের দল। কখনো কখনো চাঁদটা উকি দিয়ে হাসছে, কখনো বা মেঘেদের আড়ালে লুকিয়ে পড়ছে। সবকিছু মুগ্ধ হয়ে দেখছে মুত্তাসনিম। বিকেলে মুত্তানিমের সাথে কথা হয়েছে।
তার বোনটা এবার এসএসসি পরীক্ষা দিবে। বোনের কাছে কত শত গল্প জুড়ে দিয়েছে ফোনে। বাবাকে মাঝে মাঝে ভীষণ দেখতে ইচ্ছে করে মুত্তাসনিমের। বাবা তো তাকে একটাবার দেখার ইচ্ছা পোষণ করে না। ভাবতেই বুকটা হুহু করে উঠে, ভার হয়ে আসে বুক। জীবন এত কঠিন কেন জানে না ছোট্ট মুত্তাসনিম। ছোট বয়সেই সে নিষ্ঠুর দুনিয়ার অনেকটা রূপ দেখে নিয়েছে। মৃদু পায়ের শব্দে ঘোর কাটে মুত্তাসনিমের। চোখ দুটো কখন ভিজে গেছে টের পায়নি। চোখ মুছে পাশে তাকাতেই দেখল জাহিন একটা লোক দিয়ে গাছগুলো ছাদে উঠিয়েছে। সেই দিকে তাকিয়ে আছে মুত্তাসনিম। লোকটাকে কিছু টাকা দিয়ে ভিডিও করে দেয় জাহিন। পরক্ষণে মাটি নিয়ে টবে পুড়তে থাকে মনোযোগ সহকারে। কি মনে করে সেদিকে এগিয়ে যায় মুত্তাসনিম। একবার চোখ তুলে মুত্তাসনিমের দিকে তাকায় জাহিন। তারপর কাজে মনোযোগী হয়ে বলে, ঘুমাননি এখনো? পাল্টা মুত্তাসনিম বলল, আমি আপনার সাথে কাজে সাহায্য করলে আপনার কি কোনো আপত্তি আছে? কাজে মনোযোগী হাত দুটো স্থির হয়ে যায় জাহিনের। মুত্তাসনিমের মুখপানে তাকায়। হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। মাথার আলগা খোপা থেকে কয়েকটা চুল এসে বাতাসে চোখে মুখে ধাক্কা খাচ্ছে। চেহারাটা ভীষণ মলিন লাগছে কেমন। ছোট্ট করে উত্তর দেয় জাহিন, আপত্তির প্রশ্নই আসে না। অবশ্য হাতে কিন্তু কাদামাটি লেগে যাবে। জাহিনের উত্তর পেতেই চারা গাছগুলো হাত বুলিয়ে দেখতে থাকে মুত্তাসনিম। তার পছন্দের কাঠগোলাপ গাছটাও যে আছে। ছোট থেকেই ফুল ভীষণ পছন্দের মুত্তাসনিমের। তারপর ফুলের সাথেই যেন বেড়ে ওঠা। আতনায় যেন মিশে গেছে একদম। সবকটি ফুল গাছই খুব সুন্দর। ছোট্ট করে কেবল হাসে জাহিন। হাতে হাতে কাজ করে মুত্তাসনিম। খুব যত্ন সহকারে রোপণ করতে থাকে। জাহিন আর চোখে মুত্তাসনিমকে কতবার দেখেছে সে হিসেব অগণিত। মনে হচ্ছে কাজে বুঝি খুব ভালোই ব্যাঘাত ঘটছে। বিরক্ত লাগার পরিবর্তে একরাশ ভালো লাগা ছুঁয়ে দিচ্ছে যেন। ছোট্ট চুলগুলো বড্ড জ্বালাতন করছে কাজে। বিরক্তিতে কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে মুত্তাসনিমের। বাধ্য হয়ে কর্দমাক্ত হাতেই কানের পেছনে চুল গুজে নেয়। কপালে লেপটে যায় কাদা। ভারী অবাক হয়ে তাকায় জাহিন। সে কি? কপালে তো কাদা লেগে গেছে। জাহিনের দিকে তাকায় মুত্তাসনিম। মুখে সরল হাসি টেনে বলে, মেঘ ডাকছে শুনতে পাচ্ছেন? জাহিনের এতক্ষণে খেয়াল হলো সে মুহূর্তে এতটাই মত্ত ছিল যার দরুন সে আশেপাশে কিছুই খেয়াল করেনি। আকাশে সত্যিই মেঘ ডাকছে। ঠান্ডা হাওয়া বইছে জোরে। মুত্তাসনিম একাই বেশিরভাগ কাজ সেরে নিয়েছে। আকাশ থেকে দৃষ্টি সরিয়ে বলল জাহিন, হ্যাঁ বৃষ্টি নামবে এক্ষুনি। আপনার কাজ প্রায় শেষ। চলুন গাছগুলিকে সরিয়ে রাখতে হবে, নয়তো বৃষ্টির দাপটে সদ্য লাগানো চারাগুলো নেতিয়ে পড়বে। জাহিন বাধ্য ছেলের মতো মুত্তাসনিমের কথা শুনে নিল। গাছগুলো বৃষ্টির থেকে বাঁচাতে আড়ালে রেখে দিল। দুহাত ঝেড়ে নিয়ে বলল, কতটা কষ্ট হয়ে গেল আপনার। কাদায় হাত মুখ মাখামাখি। এক্ষুনি বৃষ্টি নামবে, এই কাদামাটির চিহ্নটুকুও আর থাকবে না। জাহিন ক্রমেই অবাক হয়ে বলল, আপনি বৃষ্টিতে ভিজবেন নাকি এখন? হ্যাঁ। আপনাকে মাঝে মাঝে সত্যিই বুঝি না। রাতে বৃষ্টি হলেও এভাবে কেউ ভিজে? শরীর খারাপ করে না আপনার? মুত্তাসনিম খানিকক্ষণ চুপ করে থাকে।
জাহিনের কথার হিসেব মেলায় পরক্ষণে বলে, অভ্যেস হয়ে গেছে আমার। তাছাড়া আমাদের মতো সাধারণ মানুষের শরীর খারাপ না হলে আপনারা পেশেন্ট পাবেন কি করে ডাক্তার সাহেব? দমকা হাওয়ার সাথে বৃষ্টি নামে। সম্বিত ফিরে পায় জাহিন। মুহুর কথায় কেমন জড়িয়ে যাচ্ছিল যেন। তাৎক্ষণিক দৌড়ে সিঁড়ির কাছাকাছি চলে যায়। দূরে একদৃষ্টি রেখে দাঁড়িয়ে থাকে মুত্তাসনিম। মুহূর্তেই বৃষ্টির পানিতে ধুয়ে যায় হাতে লাগা সমস্ত কাদা। মিনিট 2 তাকিয়ে থেকে চলে যায় জাহিন। মধ্যরাতে জানালা খুলে বসে আছে মুত্তানিম। বৃষ্টি দেখলেই বোনের কথা প্রচণ্ড মনে পড়ে। এই বৃষ্টির প্রতিটি ফোঁটায় যেন বোনের গায়ের গন্ধ লেগে থাকে। পড়তে পড়তে রাত গড়িয়ে এসেছে অনেকটা। পুরনো স্মৃতি চারণে মত্ত হয় মুত্তানিম। রাত দিন নামে নেই বৃষ্টিতে ভিজত মুত্তাসনিম। কত নিষেধ করত বোনটাকে, তবু অবাধ্যের মতো ভিজত। বাবা কখনো টের পেলে ভয়ানক রেগে যেত। একবার বাবার হাতে মার খেয়ে পরদিন গা কাঁপিয়ে প্রচণ্ড জ্বর এসেছিল মুত্তাসনিমের। এছাড়া বৃষ্টিতে ভেজার ফলে কখনো অসুস্থ হয়নি। ঘণ্টাখানেক ঠায় এভাবে দাঁড়িয়ে ভিজতে থাকে মুত্তাসনিম। জাহিনকে প্রথম দেখে তাদের বাড়িতে, এমনি কোনো এক বৃষ্টিস্নাত রাতে। জ্বলন্ত সিগারেট হাতে অদ্ভুত চাহনিতে দাঁড়িয়ে ছিল লোকটা। প্রথম দেখায় অভদ্র হিসেবে ভেবে নিয়েছিল মুত্তাসনিম। ক্রমেই তার ধারণা যেন পাল্টে যেতে থাকে। বৃষ্টির সাথে জোর বেগে বাতাস বইতে থাকে। শরীর মৃদু কাঁপুনি মুত্তাসনিমের। ভাবনার মাঝে একটু খেয়াল নেই বৃষ্টিটা কখন যে ঝড়ে পরিণত হয়েছে। মাথার উপর হঠাৎ কোথা থেকে ছাতা চলে আসলো। বেগতিক বাতাসের তোড়ে ছাতার অবস্থা যেন বেসামাল। ঝাঝালো এক পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহরে এসে যেন সর্বজোরে ধাক্কা খায় মুত্তাসনিমের। আপনি আসলেই বদ্ধ পাগল। এই ঝড় বৃষ্টির মাঝেও কেউ ভিজে? এক্ষুনি রুমে যান বলছি। চেনা কণ্ঠস্বর পেয়ে পাশে তাকায় মুত্তাসনিম। ছাতা হাতে দাঁড়িয়ে জাহিন। চেহারাটা রাগে কুঁচকে আছে যেন। চোখের দিক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মুত্তাসনিম। এদিকে ছাতা ধরে রাখা দায় হয়ে পড়েছে যেন। মিস মুহু, আপনি কি আমার কথা শুনতে পাননি? বৃষ্টির সাথে বাতাস শরীরে কাটা তুলে দিচ্ছিল যেন। ভয় সব মিলিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে মুত্তাসনিম। আচমকা ঢলে পড়ল জাহিনের বুকে। শরীর যেন ঠান্ডা বরফ হিমশীতল। আতকে উঠে জাহিন। মেয়েটার কিছু হয়ে গেল না তো? তাৎক্ষণিক ছাতা ছেড়ে মুত্তাসনিমকে ধরে জাহিন। ছাতা ততক্ষণে বাতাস উড়িয়ে অনেক দূর নিয়ে চলে যায়। কোনোরকম মুত্তাসনিমকে পাজা কোলে নিয়ে চিলেকোঠার দিকে চলে আসে জাহিন। তাৎক্ষণিক পালস চেক করে নেয়। সবকিছুই ঠিকঠাক লাগছে। আকস্মিকভাবে যেন জ্ঞান হারায় মুত্তাসনিম। জাহিনের গা ইতিমধ্যে ভিজে চুপচুপ হয়ে গেছে। কয়েকবার চিলেকোঠার দরজায় ঠক ঠক শব্দ করে জাহিন। আধো ঘুম চোখে মিনা এসে দরজা খুলে দেন। মুহুকে পাশেই পড়ে থাকতে দেখে ভয় চিৎকার করে উঠেন। হায় আল্লাহ, কি হইছে মাইয়াটার? এমনে পইরা আছে কেন? আশ্বস্ত দিয়ে জাহিন বলে, তেমন কিছুই না। বৃষ্টিতে ভেজার ফলে এমন হয়েছে। মাইয়াটারে কত কইছি এই রাইতে ভিজিস না। শোনেই না, বাইরে তো ঝড় হইতাছে মনে হয়।
হুম। ভেজা কাপড় পাল্টে গা মুছিয়ে দিন। ঠিক হয়ে যাবে। মিনা ততক্ষণে এগিয়ে গিয়ে মুত্তাসনিম কেই উঠানোর চেষ্টা করে। আমি রুমে নিয়ে যাচ্ছি আন্টি। একটু দিয়া আসলে ভালো হয় বাবা। পরক্ষণে আবার পাজা কোলে করে রুমে নিয়ে আসে জাহিন। মেয়েটা এখনো চোখ বুজে আছে। হলদেটে শরীরটা ঠান্ডায় জমে নীলচে হয়ে গেছে যেন। ঘরে সরিষার তেল থাকলে হাতে পায়ে একটু মালিশ করে দিবেন আন্টি। অতিরিক্ত ঠান্ডায় এমন হয়েছে। তোমার গাটাও তো ভিজা গেছে বাবা। তাড়াতাড়ি গিয়া জামা পাল্টাও তুমি। জাহিন বাকি আর কিছু না বলে বেরিয়ে আসে। বেলা গড়িয়েছে বেশ। এখনো বিছানায় জাহিন। ঘুম ভেঙ্গেছে কখন, তবুও বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। শরীরটা ম্যাজ ম্যাজ করছে কেমন। কালকে রাতে খানিকটা ভেজা হয়ে গিয়েছিল। মাথাটা ভার হয়ে আছে। নবনী কফি হাতে ছেলের রুমে প্রবেশ করেন। কিরে বাবা, এখনো উঠিসনি? মিষ্টি হেসে বলে জাহিন। এই তো উঠছি মামনি। আমাকে এক কাপ আদা চা দিতে পারবে? কফি খাবি না? ন। বলতে বলতেই দুয়েকটা হাঁচি চলে আসে। বিচলিত হয়ে যায় নবনী। অসুখ বাধালি কি করে? কিছু হয়নি মামনি। তুমি চা নিয়ে এসো তো। আচ্ছা। মুত্তাসনিমের কথা বারবার মনে পড়ছে জাহিনের। কাল রাতের পর ঠিক হয়েছে তো মেয়েটা। ইচ্ছে হলেও উপরে যেতে পারছে না যেন। ভাবনার মাঝে কেউ ডেকে ওঠে। আসমু বাবা। চোখ তুলে দরজার দিকে তাকায় জাহিন। মিনার হাতে চায়ের কাপ। জাহিন ভেবে নেয় মিনা আন্টির কাছেই মুহুর কথা জেনে নিবে। মিনা ততক্ষণে এগিয়ে আসে। মুখটা কেমন শুকনো লাগছে। বাবা, মুহুর তো জ্বরে গা পুইরা যাইতাছে। কালকে রাইতে জ্ঞান ফিরছিল একটু, এখন তো জ্বরে তাকাইতেই পারতাছে না মাইয়াটা। জাহিনের বুকটা যেন ধক করে উঠে। মেয়েটার এমন অবস্থা হবে ভাবতে পারেনি। কইতাছিলাম কি বাবা, তুমি তো ডাক্তার, যদি আমার মুহুটারে একটু দেখতা। এভাবে বলছেন কেন আন্টি? আমি অবশ্যই দেখব। চাটা না খেয়েই তৎক্ষণাৎ উপরে ছুটল জাহিন। মিনা গেল নবনীর খোঁজে কিছুটা সময় ছুটির জন্য। জাহিন দরজার কাছে এসে দাঁড়াতেই দেখল মুত্তাসনিম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। এগিয়ে সামনে যায় জাহিন। হলদাভাব মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। চোখের পাতা দুটো লালচে হয়ে আছে যেন। মৃদু স্বরে ডাকে জাহিন। মিস মুহু। চোখ বুজে আছে মুত্তাসনিম। ভেতরে এক অজানা কষ্ট চেপে আছে জাহিনের। মেয়েটাকে এভাবে যেন দেখতে ভালো লাগছে না। পুনরায় আবার ডেকে ওঠে জাহিন। মিস মুহু, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? এবার একটু জোরেই ডেকে উঠে জাহিন। টিপ টিপ চোখে তাকায় মুত্তাসনিম। চোখ দুটো মেলতেও যেন বড্ড কষ্ট হচ্ছে। মলিন মুখে একটুখানি হাসি লেগে আছো। চোখের কোনা বেয়ে জল ঝরছে। জড়িয়ে যাওয়া কণ্ঠস্বর নিয়ে বলে মুত্তাসনিম। ডাক্তার সাহেব? হুম। আপনি কি ঠিক আছেন মুহু? দুদিকে মাথা নাড়ায় মুত্তাসনিম। নাকের ডগাটা কেমন লাল বর্ণের হয়ে আছে। শুষ্ক ঠোঁট জোড়া কথা বলার সময় কেমন কেঁপে উঠছিল।
ভাঙ্গা জড়ানো কণ্ঠে বলল মুত্তাসনিম। একটুও ঠিক নেই আমি। তার জন্যে আপনিই তো দায়ী ডাক্তার সাহেব। কালকে রাতে কেমন করে চমকে দিলেন ছাতা হাতে এসে। আমি সত্যি বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আপনার চোখের দিকে তাকাতেই আমার পুরো পৃথিবীটা কেমন অন্ধকার হয়ে আসল। বলতে বলতেই চোখ জড়িয়ে আসলো মুত্তাসনিমের। পলকহীন চোখে তাকিয়ে মুহুকে দেখছে জাহিন। বুঝতে পারছে জ্বরের জন্য নিজের হুঁশ জ্ঞানে নেই মেয়েটা। ততক্ষণে মিনা আর নবনী এসে দরজায় দাঁড়িয়েছে। জাহিন, কি হয়েছে মুত্তাসনিমের? মায়ের দিকে ফিরে তাকায় জাহিন। ছোট্ট করে দম ফেলে বলে, জ্বরটা চেক করতে হবে মামনি। মিনা বেগম পাশ থেকে বলেন, জাহিন বাবার ডাক্তারি যে জিনিসপত্র আছে আমি বরং সেগুলা নিয়ে আসি। নবনী বললেন, তাড়াতাড়ি যাও মিনা আপা। মিনা কাজ ফেলে রুমে চলে গেছে সেই কখন। রিশানের মা কখন থেকেই এই নিয়ে রাগারাগি করে যাচ্ছেন। সকাল থেকে চা পাননি তিনি। ঘরের কাজ সবই পড়ে আছে। রেহানা বেগম অবশ্য বলেছেন মিনার ভাগ্নির শরীর ভালো না। মিনার কাজ শেষ করতে করতে দুপুর গড়িয়েছে। আজকের দিনটাও ছুটি পায়নি। দুপুরের খাওয়া শেষে তৈরি হচ্ছে জাহিন। তার ছুটি শেষ আজই চলে যেতে হবে তাকে। মুত্তাসনিমকে কয়েকটা ঔষধ লিখে দিয়ে গেছে এবং সেগুলো জাহিন নিজের টাকায় কিনে দিয়ে গেছে। মিনা বেগমকে জাহিন সাফ জানিয়ে দিয়েছে মুত্তাসনিমের ভালো করে যত্ন নিতে। দুপুরের প্রখর রোদ জানালা ভেদ করে চোখে পড়তেই ঘুম কেটে যায় মুত্তাসনিমের। চোখ মুখ কুঁচকে উঠে বসে। মাথাটা বোঝা মনে হচ্ছে। চোখ জ্বালা করছে ভীষণ। জানালা ভেদ করে বাইরে দৃষ্টি যায় মুত্তাসনিমের হঠাৎ চমকে উঠে। জাহিন গাড়িতে ছোট্ট একটা ব্যাগ নিয়ে উঠেছে। হুট করে মুহুর মনে হলো লোকটা কি চলে যাচ্ছে। তৎক্ষণাৎ উঠে দৌড়ে ছাদের কোনায় চলে আসে মুত্তাসনিম, সজোরে ডেকে উঠে, ডাক্তার সাহেব। দুপুরের তপ্ত রোদে আশাহত দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। চোখের সামনে সাই করে চলে গেল মস্ত বড় গাড়িটা। রৌদ্র প্রখরে গা গরম হয়ে গেছে মুত্তাসনিমের। মাথাটাও কেমন ঝিম ধরে আছে। চারিপাশ শূন্য আর ফাঁকা লাগছে। এই রৌদ্রে কেউ এইভাবে দাঁড়ায় থাকে? কারো কথায় ঘোর কাটে মুত্তাসনিমের। মিনা বেগম চেঁচাতে চেঁচাতে এগিয়ে আসলেন। কয়েক দফা হাত বুলালেন মুত্তাসনিমের গলায়, কপালে। আরে পুইরা যাইতাছস তো, ঘরে আয়। নিজেকে সামলে দাঁড়ালো মুত্তাসনিম। চোখ দুটো পিটপিট করছে কেমন। প্রচণ্ড জ্বালা করছে যেন। ডাক্তার সাহেব কি চলে গেছে খালা? মুত্তাসনিমের কথায় কিছুটা থমকে যায় মিনা। পরক্ষণে মুত্তাসনিমকে ধরে রুমের দিকে যেতে যেতে বলে, ঘরে আয় তো আগে, বাকি কথা পরে বলমু। মিনিট 10 জ্যামে বসে আছে জাহিন। হাত ঘড়িটায় চোখ বুলিয়ে নেয় একবার। সময় ভালো গড়িয়েছে। মনটা কেমন অজানা কারণে খচখচ করছে। মুত্তাসনিমের শরীরটা ভালো আছে তো? মেয়েটার ঘুম ভেঙ্গেছে এখনো? বের হবার সময় চুপি চুপি একবার চিলেকোঠায় পা রাখে জাহিন। গায়ে কাঁথা টেনে গভীর ঘুমে তলিয়েছিল মুত্তাসনিম। জাহিনের খুব করে ইচ্ছে করছিল মেয়েটাকে জাগিয়ে বলুক, আমি চলে যাচ্ছি মিস মুহু,
আপনি নিজের খেয়াল রাখবেন। ঘুমন্ত আদুরে মুখখানি দেখে আর জাগাতে ইচ্ছে করেনি জাহিনের। বড্ড মায়াবী লাগছিল যে মুখখানি। খোলা জানালা গলে দুপুরের তপ্ত রোদে মধু বাতাস বয়ে আসছে। জানালার পর্দা দুটো একপাশে হেলে গেছে। বাইরে দৃষ্টি রেখে বসে আছে মুত্তাসনিম। মিনা বেগম মুত্তাসনিমের গোসলের জন্য কাপড় বের করছেন। মনে হাজারটা কথা ঘুরপাক খাচ্ছে মুত্তাসনিমের। কালকে শেষবারের মতো যখন চোখ বুজে আসছিল, আবছা জাহিনের মুখখানি দেখেছিল মুত্তাসনিম। আচমকা কি হয়েছিল খেয়াল নেই। মানুষটা কি ভাববে তাকে? এভাবে ঢলে পড়া নেহাত মন্দই দেখায়। তবে সব তো নিজের ইচ্ছেতে হয়নি। মানুষটাকে দেখলেই সব কেমন তালগোল পাকিয়ে যায়। বৃষ্টিস্নাত রাতে জাহিনের আচমকা আগমন যেন বজ্রের মতো আঘাত হেনেছিলে। বজ্রপাত হয়তো মনের কোনো ছোট্ট গহীনে হানা দিয়েছিল। শেষ রাতে কপালে ছোট্ট একটুখানি পরশ পেয়েছিল মুত্তাসনিম, সেটা জাহিনের, এতে কোনো সন্দেহ নেই। লোকটাকে তো কৃতজ্ঞতা প্রকাশের সময়টুকুও দিল না। মিনা খালা বলেছে এবার নাকি পাক্কা 1 মাসের জন্য কাজে বেরিয়েছে লোকটা। কথাটা তীব্র দুঃখ অনুভূতি দিয়েছে যেন। দরজায় দাঁড়িয়ে নবনী বললেন, মুত্তাসনিমের শরীর কেমন এখন? নবনীর ডাকে ঘর থেকে বেরিয়ে আসে মুত্তাসনিম। উঠে সালাম জানায়। নবনী ঠোঁটের কোণে হাসি নিয়ে বলে, আরে উঠতে হবে না, বসো তুমি। শরীর কেমন এখন? জি ভালো। জাহিন কালকে রাতে দুবার এসে দেখে গেছে। নিজে ঔষধ নিয়ে এসেছে। বৃষ্টির মধ্যেও সুস্থ না হয়ে উপায় ছিল? হঠাৎ এত জ্বর বাঁধালে কি করে? মিনা একবার মুত্তাসনিমের দিকে তাকায়, পরক্ষণে নবনীর দিকে তাকিয়ে বলে, এখনো শরীরটা ফুরবল আছে। এই মাইয়া কখন যে কি কাণ্ড কইরা বসে আপা। রাতে বৃষ্টির মধ্যে ভিজছে। কিছু সময় চুপ করে থাকে নবনী। পরক্ষণে মুত্তাসনিমের গালে হাত বুলিয়ে বলে, ছোট্ট একটা জিনিস দিতে এসেছি। জাহিন যাওয়ার পূর্বে বলে গেছে ফোন নম্বরটা দিয়ে দিতে তোমায়। শরীরের খবর জানিয়ে দিও। শত হোক ডাক্তার হিসেবে জানার অধিকার আছে জাহিনের। পাল্টা কিছু বলতে গিয়েও বলেনি মুত্তাসনিম। ছোট্ট কাগজটা হাতে গুজে দিয়ে চলে যায় নবনী। সবটা কেমন ঘোলাটে লাগে মুত্তাসনিমের। শরীর এখন দিব্যি সুস্থ আছে, এটা তো উনি দেখেই গেলেন। নিজ দায়িত্বে ছেলেকে জানিয়ে দিতে পারতেন না? গোসলের জন্য তাড়া দিতে থাকে মিনা বেগম। তড়িঘড়ি করে কাগজটা তোশকের নিচে রেখে বাথরুমে চলে যায় মুত্তাসনিম। সামনের সপ্তাহে আনানের এঙ্গেজমেন্ট, তার তোড়জোড় যেন এখনই শুরু হয়ে গেছে। আনান অবশ্য এর জন্য রাগ। জাহিন বরাবর এই বাড়িতে কোনো অনুষ্ঠানে থাকতে পারে না। মাঝে মাঝে তো কোনো ঈদেও থাকে না। রেহানা বেগম প্রচণ্ড রেগে আছেন জাহিনের জন্য। তবুও তিনি সাফ জানিয়ে দিয়েছেন যদি জাহিন না আসে তাহলে কখনো জাহিনের বিয়ে হলে তিনি সেখানে উপস্থিত থাকবেন না। আনান বরাবর এই খুব আদরের নাতি রেহানা বেগমের। দেখতে হুবহু যেন দাদার মতোই হয়েছে। কথা, ভাব, ভঙ্গিমা সবই দাদার কার্বন কপি। আনানের মাঝে যেন তিনি তার মৃত স্বামীর প্রতিচ্ছবি দেখতে পান। রাতের প্রহর বাড়ছে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। মুত্তানিমের সাথে কথা বলে নিয়েছে খানিকক্ষণ আগে। পরীক্ষা চলছে মেয়েটার। মুত্তাসনিম নিজে পড়াশোনার সুযোগ একেবারেই পায়নি বললে চলে। মনে প্রাণে চায় বোনটা যেন শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। বড্ড ইচ্ছে করছিল আজ বাবার কণ্ঠস্বরটা একটু শুনুক।
বাবা কি একটুও মনে করে না তাকে? নিষ্ঠুর দুনিয়ায় কতদিন বা এভাবে লড়ে যাবে মুত্তাসনিম? মাঝে মাঝে নিজেকে রক্তমাংস প্রাণহীন মনে হয়। কেবল অন্ধকারে মৃদু আলোয় আবছা অবয়ব লাগে নিজেকে। একটুখানি আলো পেলেই কেবল যার অস্তিত্ব টের পাওয়া যায়। কে দেবে অন্ধকারে একটুখানি আলো? ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মুত্তাসনিমের। খানিকক্ষণ আগে কাজ সেরে একটুখানি সময় পেয়েছে জাহিন। মুত্তাসনিমের কথা মাথায় ঘুরছে প্রচণ্ড। মেয়েটা সুস্থ আছে তো? পায়ছারির মতো অবস্থা হয়ে গেছে যেন। আগামীকাল আনানের এঙ্গেজমেন্ট, বাড়ি পুরো বিয়ের আমেজে মজে আছে। বাড়িতে মেহমানের আনাগোনা বেড়েছে। পুরো বাড়ি মরিচ বাতিতে সজ্জিত। ছাদে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছে মুত্তাসনিম। আশায় আছে আজ নয়তো কাল জাহিন ঠিক আসবে। অন্তত একটা ধন্যবাদ তো প্রাপ্ত আছে লোকটা। ইতস্তত বোধের কারণে একবারও কল করেনি মুত্তাসনিম। কেমন জোরতা কাজ করে। মিনা বেগম চিলেকোঠার দরজায় দাঁড়িয়ে সজোরে ডাকে মুত্তাসনিমকে। মুহুরুমে আয় একবার, নবনী আপা খুঁজতাসে তোরে। যাই খালা। তৎক্ষণাৎ রুমের দিকে ছোটে মুত্তাসনিম। হাতে শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে নবনী। ঠোঁটের কোণে সেই মিষ্টি হাসিটুকু লেগে আছে। এসো মুত্তাসনিম। জি ম্যাডাম বলুন। কপালে খানিকটা রাগের ভাঁজ ফেলে বলে নবনী। ম্যাডাম ডাকো কেন? আন্টিও তো বলতে পারো। জজি আন্টি। ব্যাগ থেকে কালো রঙের একটা শাড়ি বের করে নবনী। গোল্ডেন পার। দেখো তো পছন্দ হয় কিনা। হ্যাঁ খুব সুন্দর। তোমাকে বেশ মানাবে মুত্তাসনিম। চকিতে নবনীর মুখপানে তাকায় মুত্তাসনিম। অবাক হয় বেশ। কালকে আনানের এঙ্গেজমেন্টে এটা পরবে তুমি। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। আমি মানে আমার তো কাজ আছে। অনুষ্ঠান তো রাতে। সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। মিনা বেগম ঠোঁটের কোণে হাসি নিয়ে প্রশ্ন ছড়ে। জাহিন স্যার আসব না আপা? দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয় নবনী। তুমি তো জানি মিনা আপা আমার ছেলেটা বাড়ির কোনো অকেশনেই থাকতে পারে না। মা হয়ে কষ্ট ভোগ করি আমি। সব কিছুতে সবাই থাকে কিন্তু আমার জাহিনটা দূরে পড়ে থাকে। বলতে বলতে চোখের কোণে জল চিকচিক করে উঠে নবনীর। এক দৃষ্টিতে নবনীর দিকে তাকিয়ে থাকে মুত্তাসনিম। ভয়ঙ্কর রকমের কষ্ট যেন লুকিয়ে আছে এই মহিলার ভেতরে, যা চাপা দিতে আপ্রাণ চেষ্টায় থাকে সারাক্ষণ। বাকি আর কিছু না বলে চলে যায় নবনী। শাড়িটা হাতে নেয় মিনা বেগম। উল্টে পাল্টে দেখে বলে, তোরে খুব মানাইবরে মুহু। একদম পরীর মতো লাগব। একবার মাথায় ঘোমটা ধরত দেখি কেমন দেখায়। মুত্তাসনিমের কানে কোনো কথা যেন প্রবেশ করছে না। তৎক্ষণাৎ তোশকের নিচ থেকে কাগজটা নিয়ে ছাদের দিকে ছোটে মুত্তাসনিম। মিনা বেগম বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থাকেন মুত্তাসনিমের যাওয়ার পথে। রাতের প্রহর বেড়েছে বেশ। আকাশ ভরা আজ তারায়। মস্ত চাঁদটা ঝুলে আছে মিটিমিটি হেসে। চাঁদের আবছা আলোয় হাতে থাকা কাগজটায় চোখ বুলায় মুত্তাসনিম। জলজল করে জ্বলছে যেন 11 ডিজিটের সংখ্যাগুলো। ফোনের দিকে একবার তাকায় মুত্তাসনিম। কল দিবে কিনা ভাবছে। 6 দিন আগে যে কল দেওয়ার কথা তা আজকে দিলে নেহায়েত বেনানান লাগবে। সব জোরতাকে তুচ্ছ করে দূরে ঠেলে অবশেষে কল করে বসে মুত্তাসনিম। হার্টবিট ছুটছে বেগতিকভাবে। ফোনটা ধরবে তো?
রোগী দেখায় ব্যস্ত জাহিন। রিং বাজাতে একবার চোখ বুলায় ফোনে। আননোন নাম্বার দেখে পরোয়া করে না, পুনরায় কাজে মন দেয়। ফোনটা বাজতে বাজতে এক পর্যায়ে কেটে যায়। বড় করে দম ছাড়ে মুত্তাসনিম। আশাহত হয়ে ফোনে তাকিয়ে থাকে। সিদ্ধান্ত নেয় আর ফোন করবে না। এগিয়ে যায় জাহিনের রেখে যাওয়া গাছগুলোর দিকে। সদ্য চারাগুলো একটু একটু করে বড় হচ্ছে যেন। কি সুন্দর দৃশ্য! আচমকাই ফোনটা বেজে উঠে। বুকের ভেতর খপ করে উঠে মুত্তাসনিমের। কাপা কাপা হাতে ফোনটা চোখের সামনে ধরে। জাহিন কল করেছে। ফোনটা কি রিসিভ করবে মুত্তাসনিম? কথা বলার জন্যই তো কল দেওয়া। পরক্ষণে রিসিভ করে কানে ঠেকায়। গলা শুকিয়ে কেমন কাট কাট লাগছে। হ্যালো, কে বলছেন? কয়েক সেকেন্ড চুপ থেকে উত্তর দেয় মুত্তাসনিম। আমি কে ন বলতে গিয়েও থেমে যায় জাহিন। কণ্ঠস্বরটা ভীষণ চেনা লাগছে, ভীষণ। পুনরায় বলে মুত্তাসনিম। আমি মুত্তাসনিম বলছিলাম। জাহিনের মাথায় ততক্ষণে এই প্রশ্ন ঘুরছে, তার নাম্বার কি করে পেল মুহু? কলই বা করেছে কেন? নিজেকে সামলে বলল, বলুন। না, মানে বলছিলাম আমার ঔষধের টাকা নাকি আপনি দিয়েছেন। কত টাকা দিয়েছেন তার হিসেব চাইতে ফোন করেছি। মুত্তাসনিমের কথা নিতান্তই এখন খুব উদ্ভট লাগছে জাহিনের। মিস মুহু, আমি এখানে কাজে ব্যস্ত থাকি, বুঝতে পেরেছেন? আর টাকা শোধ করে দিবেন ভালো কথা, সেটা না হয় আমি বাসায় গেলেই বলবেন। চট করেই প্রশ্ন ছুড়ে দিল মুত্তাসনিম। আচ্ছা, কবে আসছেন আপনি? আগামী মাসের 20 তারিখ। মুত্তাসনিমের মুখটা চুপসে যায় উত্তর শুনে। না, আসলে আন্টি আপনার ফোন নাম্বারটা দিয়ে গিয়েছিল, আপনি যে দিন গিয়েছেন সেদিনই। আমি সুস্থ হয়ে গিয়েছিলাম বিধায় আর ফোন দেইনি। আপনি বলেছিলেন জানানোর জন্য। আসলে আমি দুঃখিত। মুত্তাসনিমের কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না জাহিন। একবার ঘড়িতে চোখ বুলিয়ে বলে, আমার সময় নেই মিস মুহু, আমি রাখছি। ততক্ষণে ওপাশ থেকে কল কেটে যায়। মুত্তাসনিম বলে, এই যা ধন্যবাদ টাই দেওয়া হলো না। সকাল থেকে মধ্যে দুপুর পর্যন্ত টিউশনি করিয়ে চলে আসে মুত্তাসনিম। সন্ধ্যায় আয়োজন শুরু হবে। মনটা কিঞ্চিত ভার লাগছে মুত্তাসনিমের। সন্ধ্যার দিকে শাড়ি পরে নেয় মুত্তাসনিম। চোখে গাঢ় করে কাজল টেনে নেয়। ঠোঁট দুটো খানিকটা রাঙিয়ে নেয়। সবশেষে কপালে ছোট্ট একটা কালো টিপ। হাঁটু ছুঁই চুলগুলো ছেড়ে দেয়। মিনা বেগম একবার মুত্তাসনিমের দিকে তাকাতেই বলে, মুহু, তোরে যে কত সুন্দর লাগতাছে। তোর হলুদ গায়ের রঙের সাথে শাড়ির রংটা কি যে মানাইছে। লাজুক মুখ লুকায় মুত্তাসনিম। আয় আয়, তাড়াতাড়ি আয়, অনুষ্ঠান শুরু হইয়া গেছে। আশেপাশে কত শত মেহমান, তাদের কাউকেই চেনে না মুত্তাসনিম। সবার মাঝে নিজেকে নিয়ে অস্বস্তি লাগছে কেমন। হঠাৎ সামনে তাকাতেই চোখ বড় বড় করে তাকায় মুত্তাসনিম। সামনে থাকা একজোড়া চোখ মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। মুখটা যে অপরিচিত নয়। ধীরে ধীরে মেহমানদের ভিড় বাড়ছে। রাফসাদের বাড়ি থেকে অলরেডি সবাই এসে গেছে। এক পা করে সেই চেনা মুখখানি এগিয়ে আসছে মুত্তাসনিমের দিকে। অবাক দৃষ্টি নিয়ে এখনো তাকিয়ে আছে মুত্তাসনিম। আশেপাশে যে যার মতো ব্যস্ত সময় কাটাচ্ছে। আপনাকে এখানে দেখে সত্যিই আমি সারপ্রাইজড।
জোরটা যেন ঘিরে ধরেছে মুত্তাসনিমকে। কোনোরকম হাসি টেনে নেয় ঠোঁটে। আমাকে চিনতে পেরেছেন তো? হাসি মুখ নিয়েই এবার বলে মুত্তাসনিম। হ্যাঁ, চিনতে পেরেছি। আচ্ছা। না মানে আপনার তাকানোর ভঙ্গিমা বলছিল আমাকে বোধহয় চিনতে পারেননি। যাই হোক, কি অবস্থা এখন? জি ভালো। বাবার কাছে শুনতে পেয়েছিলাম আপনারা কলোনির রুম ছেড়ে দিয়েছেন। তার আগে আমি আরও একবার গিয়েছিলাম সেখানে, কিন্তু আপনাদের পাইনি। আতিকের কথা শুনে খানিকটা চমকে যায় মুত্তাসনিম। আসলে বাবা তো এখন সব দেখাশোনা করতে পারে না, তাই আমাকেই দেখতে হয়। তা এখানে আজ? মুত্তাসনিম পুনরায় যেন অস্বস্তিতে পড়ে গেল। যথাসম্ভব হাসি নিয়েই বলল, আসলে আমরা এ বাসাতেই উঠেছি। আচ্ছা। আজ কিন্তু খুব সুন্দর লাগছে আপনাকে। ধন্যবাদ। মিসেস নবনী মন ভার করে বসে আছেন। তার ছেলে এখন অবধি একটা কল পর্যন্ত দেয়নি তাকে। কি করে এই ভারাক্রান্ত মন নিয়ে অনুষ্ঠানে সামিল হবে নবনী? ভাবতেই চোখের কোনা জলে চিকচিক করে উঠছে। হঠাৎ ফোনের রিং হতেই চমকে উঠেন নবনী। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ফোন রিসিভ করে কানে ধরেন। মা মনিকে মনে পড়ল? আমি ভাবলাম ভুলেই গেলি মনে হয়। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে জবাব আসল, আমি তোমার উপর রেগে আছি মামনি। তাই সাময়িক সময় তোমার খোঁজ নেইনি। অবাক হয়ে জিজ্ঞেস করল নবনী, মায়ের উপর রেগে আছিস? কি কারণ শুনি? আমার তো মনে হচ্ছে না আমি তোকে রাগিয়ে দেওয়ার মতো কিছু করেছি। কয়েক সেকেন্ড চুপ থেকে বলে জাহিন, মুহুকে আমার ফোন নম্বর কেন দিয়েছ তুমি? গলাটা মিনমিনে হয়ে যায় নবনীর। শুকনো একটুখানি ঢোক গিলে নিয়ে বলে, মেয়েটার শরীরটা ভালো ছিল না। ভাবলাম কোনো প্রবলেম হলে তোকে জানালে ভালো হবে, তাই না? বড় করে দম ছাড়ে জাহিন। পরক্ষণে বলে, বাংলাদেশে ডক্টর আমি একা নই মামনি। আর তাছাড়া তুমি যা ভাবছ তা কখনো হবার নয়। এটা সম্ভব নয়। ধরা কণ্ঠে বলে নবনী, কেন হবার নয়? তুমি বেশ ভালো করেই জানো মামনি। তাছাড়া মুহু মেয়েটা খুব ভালো, আমি চাই না আমার মতো একজনের সাথে উনার জীবন জড়িয়ে যাক। এসব কেমন ভাবনা জাহিন? তুমি কি তোমার বাবার মতোই হতে চাও? এভাবে দেখতে চাইনি তোমায় আমি। বাবার মতো হতে চাই না মামুনি, তাই তো এই সিদ্ধান্ত আমার। একটা মানুষের জীবন পরিপূর্ণ হয় বিয়ের মাধ্যমে। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এটা। আর তুমি সেখানেই গড়িমসি করছ? ওপাশ থেকে তাচ্ছিল্যের হাসির শব্দ। তাহলে তোমার জীবনটা কেন অপরিপূর্ণ মামনি? সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়েই জীবনের সবচেয়ে বড় ভুল হয়। ছেলের কথায় বাকরুদ্ধ হয়ে যায় নবনী। চোখ বেয়ে অনর্গল পানি ঝরতে থাকে। ততক্ষণে ওপাশ থেকে লাইন কেটে যায়। রীতা বেগম দরজার কাছে আসতেই থমকে দাঁড়ায়। বিধ্বস্ত নববীকে দেখে বড্ড মায়া হয় তার। ছেলেটার শোকে কবে যেন পাগল হয়ে যায় এই মহিলা। আপা, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? সবাই খুঁজছে আপনাকে, চলেন। জাহিন হয়তো এখন আসতে পারেনি, দেখবেন আনানের বিয়েতে না এসে পারবে না। আমার রিশানটাও যে নেই। কষ্ট আমারও হচ্ছে, তবুও হাসি মুখে চলতে হয়। চলেন। নিশ্চুপ নবনী চোখের জলটুকু মুছে নেয়। মলিন একটা হাসি নিয়ে বলে, চলো। বাইরে দাঁড়িয়ে আতিকের সাথে কফি খাচ্ছে মুত্তাসনিম।
আজকের আকাশটা বড্ড সুন্দর লাগছে। তারায় তারায় ছড়িয়ে আছে আকাশ। চাঁদের আলোয় ঝিকঝিক করছে আশপাশটা। হাতে কফির ওয়ান টাইম কাপটা নিয়ে মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আতিক। মৃদু হেঁটে কফি খাচ্ছে মুত্তাসনিম। একটু দাঁড়িয়ে কফিটা খেয়ে নিন, পরেও তো হাঁটা যাবে। পিছু ফিরে একটুখানি হেসে বলে মুত্তাসনিম, এভাবেই ভালো লাগছে, আপনিও আসুন না। কয়েক কদম হেঁটে মুত্তাসনিমের পাশাপাশি চলে আসে আতিক। হলদেটে নিয়ন আলোয় হাঁটছে দুজন। কাপটার দিকে দৃষ্টি নিয়ে বলে মুত্তাসনিম, দেখুন কফির রংটা সোডিয়ামের আলো কেমন বদলে দিয়েছে, তবে স্বাদ কিন্তু একই আছে। বলেই খিলখিল করে হেসে উঠে মুত্তাসনিম। প্রাণ খোলা হাসির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আতিক। একদম যেন সরল হাসি। আরে আপনার কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এই সোডিয়াম আলো মেখে খেয়ে দেখুন, মন্দ লাগছে না। বলে আবারও একটুখানি হেসে বলে মুত্তাসনিম, আসলে কফি আমার তেমন ভালো লাগে না, আমি টং দোকানের চাই খেতে বেশি পছন্দ করি। তো চলুন চা খাওয়া যাক। আরে না, আপনি কফি খাবেন বললেন, এটাই থাক এখন। সেদিন আপনি চায়ের অফার করেছিলে আমায়, আজ আমি কফির অফার করলাম। হঠাৎ পকেটে থাকা ফোন বেজে উঠে আতিকের। পরক্ষণে মুত্তাসনিমকে তাড়া দিয়ে বলে আতিক, আনান কল করেছে, চলুন এক্ষুনি যেতে হবে। পুরো অনুষ্ঠান জুড়ে মুখ ভার ছিল নবনীর। মুত্তাসনিমের দিকে একবারও ফিরে তাকাননি তিনি। বড্ড মায়া জড়ানো মেয়েটির মুখখানি। জাহিনের জন্য হলেও যদি তিনি মুত্তাসনিমকে পেতেন তাহলে সত্যিই জীবন ধন্য হয়ে যেত। মুত্তাসনিমের মতো সরল হাসি মুখ তিনি দ্বিতীয়টি আর দেখেননি। আতিক অনুষ্ঠানের মাঝে বেশ কয়েকবার মুত্তাসনিমের সাথে কথা বলেছে। মিনা বেগমের সাথেও দেখা করে নিয়েছে। মধ্যে রাত, ঘুম নেই জাহিনের চোখে। মামনিকে আজ একটু বেশিই কষ্ট দিয়ে ফেলেছে। এই ছাড়া যে উপায় ছিল না আর। জোকের বসে যদি মুত্তাসনিমকে নিয়ে কিছু একটা করে বসে, তার দায় তো জাহিন নিতে পারবে না। মামনিকে বুঝিয়ে বলেও কোনো লাভ হবে না। অবশ্য মুহুর ভাবনাটা ইদানিং জেকে বসেছে মাথায় কেমন। না চাইতেও ভাবনাগুলো এসে জোরসড়ো হয় মস্তিষ্কে। মাথাটা কেমন ধরে আছে জাহিনের। একটুখানি ঘুম না হলে মস্তিষ্কের নিউরনগুলো শান্ত হবে না। সব ভাবনা মস্তিষ্ক থেকে উপরে ফেলতে হবে যে। আনানের এঙ্গেজমেন্টের সময় ঘোষণা হয় বিয়ে আগামী মাসেই। ছেলের বিয়ে নিয়ে বিলম্ব করতে চান না জাফর সাহেব। রেহানা বেগম ছেলের সাথে সহমত পোষণ করেন। মিনা বেগম কাল থেকেই খেয়াল করছেন নবনীর মনটা ভার। বিয়ে উপলক্ষে সবার মুখে মুখে হাসি থাকলেও নবনীর বেলায় যথেষ্ট খামতি লাগছে। সবাই একসাথে খেতে বসলেও ভাতের প্লেটে ভাত নিয়ে কেবল নাড়াচাড়া করছে আর সকলের কথা শুনছে নবনী। বিষয়টা মিনার চক্ষু এড়ায় না। দুপুর পেরিয়ে কেবল বিকেল হতে চলল। এই পর্যন্ত কিছুটা রুটি আর চা খেয়ে কাটিয়ে দিয়েছে মুত্তাসনিম। কোনোদিন বা টিউশনি পড়াতে গিয়ে খানিকটা খাবার মিলে। দিন শেষে বড্ড ক্লান্ত হয়ে আসে শরীর। রিকশা থেকে নেমে শেষ বেলার রোদে হেঁটে চলেছে মুত্তাসনিম। কালকে মুত্তানিম কল করে জানায় ইমার্জেন্সি টাকা পাঠাতে হবে কিছু। কোথা থেকে ম্যানেজ করবে এই টাকা? ভাবনার মাঝে কেউ ডেকে উঠে, মুত্তাসনিম। ঘোর কাটলে ফিরে তাকায় মুত্তাসনিম। হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আতিক।
এই সময় এখানে আতিককে দেখে বেশ খানিকটা চমকে যায় মুত্তাসনিম। ততক্ষণে এগিয়ে আসে আতিক। আমাকে বোধহয় খেয়াল করেননি আপনি, শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে উত্তর দেয় মুত্তাসনিম। এই তো সামনেই দাঁড়িয়ে আছেন। শব্দ করে হাসে আতিক, পরক্ষণে বলে, আপনাকে কেমন আনমনা লাগছে? হাঁটার সময় মনে হচ্ছিল দিকবেদিক খেয়ালে নেই। আমি ঠিক আছি। আপনি এখানে? মানে এদিক দিয়েই যাচ্ছিলাম আর আপনার সাথে দেখাও হয়ে গেল কেমন? তা বেশ, চলুন বাড়িতে। চা খেয়ে যাবেন। কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে বলে আতিক, বন্ধুর বাসার সামনে এসে এভাবে ওকে ডিঙিয়ে যদি আপনার সাথে যাই চা খাওয়ার জন্য তাহলে বিষয়টা সত্যি বেমানান। কথাটা বন্ধুত্বের খাতিরে বললাম, কিছু মনে করবেন না। অবশ্য চলুন আমরা কোথাও বসে চা খাই। ক্লান্ত মলিন মুখে যথাসম্ভব হাসি টেনে বলে মুত্তাসনিম, আজ থাক, অন্য কোনো দিন। বলেই হাঁটা দেয় মুত্তাসনিম। তাৎক্ষণিক পিছু ডাকে আতিক। মুত্তাসনিম! থমকে দাঁড়ায় মুত্তাসনিম। ফিরে তাকায় একটুখানি। একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আমার মনে হচ্ছে আপনি ঠিক নেই। কিছু হয়েছে? দুঃখিত ব্যক্তিগত প্রশ্ন করার জন্যে। আমি একদম ঠিক আছি। বলেই কয়েক কদম পা ফেলে বাড়ির ভেতর চলে যায় মুত্তাসনিম। সিঁড়ি ভেঙে উপরে উঠতেই সম্মুখে মিসেস নবনীকে দেখে তৈরি হয়ে কোথায় যাওয়ার জন্যে বের হচ্ছেন। মুখে হাসি নিয়ে সালাম জানায় মুত্তাসনিম। মিসেস নবনী এক প্রকার পালিয়ে পার পেতে চেয়েছিলেন যেন। মুত্তাসনিমের সালামের জবাব দিয়ে ছোট্ট একটা হাসি ছুঁড়ে পাশ কেটে চলে যায় নবনী। ঘটনাটা যেন খুবই দ্রুত ঘটে। চুপচাপ দাঁড়িয়ে দেখে যায় মুত্তাসনিম। লম্বা লম্বা পা ফেলেই যেন নেমে গেলেন ভদ্র মহিলা। পরক্ষণে উপরে চলে যায় মুত্তাসনিম। ঘরের জিনিসপত্র টুকটাক গুটাচ্ছে মিনা বেগম। ক্লান্ত মুত্তাসনিম রুমে প্রবেশ করেই খাটে গা এলিয়ে দেয়। এক পলক তাকিয়ে মিনা বেগম বলেন, আজকে ক্লান্ত বেশি লাগতাছে মনে হয়। মলিন একটু হাসে মুত্তাসনিম। মাথায় কিছুর চিন্তা ভর করলে শরীর এমনিতেই অসার লাগে। কোনো কিছুই যেন ভালো লাগে না। কাজ শেষে তো ক্লান্ত লাগবেই খালা। তোর শরীরটা তো ভালো না। ক্লান্ত হইবই। যা হাত মুখ ধুইয়া আয়, তারপর খাইয়া নে। কিছুক্ষণ চুপ করে থাকে মুত্তাসনিম। পরক্ষণে আমতা আমতা করে বলে, কিছু টাকার দরকার ছিল খালা। বাসা থেকে কল এসেছিল। আমি কয়দিন পর টাকা পেলেই তোমার টাকাটা দিয়ে দিব। হঠাৎ খোলা দরজার সম্মুখে এসে দাঁড়ায় রীতা বেগম। মিনা বেগমের উদ্দেশ্যে বলে, মিনা তোমাকে নিচে ডাকছে শায়লা ভাবি। ভ্রু কুঁচকে তাকায় মিনা বেগম। সে তো আজ সব কাজ শেষ করে তবেই এসেছে। তাহলে কেন ডাকছে এখন? সামনে আনানের বিয়ে, তাই হয়তো বাড়তি কাজ পড়েছে। রীতা বেগম ততক্ষণে চলে যায়। মিনা যাওয়ার জন্যে উদ্যত হতেই খপ করে হাত ধরে ফেলে মুত্তাসনিম। কই যাও খালা? সারাদিন কাজ করেছ, একটু তো বিশ্রাম নিবে। টাকা দিয়ে কি তারা কিনে নিয়েছে নাকি তোমায়? রোবট মনে হয় তোমাকে তাদের? জরুরি কোনো কাজ থাকতে পারে মুহু, হাতটা ছাইরা দে। দেরি হইতাছে। আমি বলছি তুমি যাবে না ব্যাস। দীর্ঘশ্বাস ফেলে বলে মিনা বেগম, এই শহরে কাম পাওয়া বড্ড কঠিন বুঝলি। বাড়িতে ভাই বোনগুলা আমার আশায় থাকে কখন টাকা পাঠামু।
এই ছাড়া আমার কোনো পিছুটান নাই। নিজেরে নিয়াও না। রক্ত মাংসহীন রোবট তো কবেই হইয়া গেছি। আলতো করে হাতটা ছেড়ে দেয় মুত্তাসনিম। মিনা খালার কথাগুলোর মর্ম সে খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছে। মিনা ততক্ষণে চলে যায়। খাটের এক কোণে বসে পান চিবুচ্ছে রেহানা বেগম। ঠোঁট দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে। পাশে মেঝেতে বসে সুপুরি কেটে দিচ্ছে শায়লা বেগম। মিনা দরজায় দাঁড়িয়ে বলে, আমারে ডাকছিলেন বড় ম্যাডাম? দরজার দিকে চোখ পড়তেই মুখ ভর্তি পানের পিক নিয়ে বলে রেহানা বেগম, আয় মিনা, তোর জন্যি অনেক বড় সুসংবাদ আছে। শায়লা বেগম বললেন, বসো মিনা, আনান আসছে, তোমার সাথে জরুরি কথা আছে। চুপচাপ শায়লা বেগমের পাশেই মেঝেতে বসে মিনা। আনান ফোন চাপতে চাপতে রুমে প্রবেশ করে। মিনা আন্টি এসেছ? তোমার সাথে জরুরি কথা আছে। মিনা শুধু চুপচাপ ভাবছে কি এমন জরুরি কথা বলবে আনান। নবনী আর রীতা ততক্ষণে রুমে এসে হাজির। রীতা এক প্রকার টেনে নিয়ে এসেছে নবনীকে। আমি তোমার ভাগ্নি মানে মুত্তাসনিমের বিয়ের ব্যাপারে বলতে চাচ্ছি। মিনা বেগম বেশ খানেক অবাকই হলেন আনানের মুখে এরূপ কথা শুনে। রীতা হা হয়ে আছে। পাশে নবনীর কানের পাশে ফিসফিস শব্দে বলছে, ওই মেয়ের জন্য আনান আবার কোথা থেকে সম্বন্ধ নিয়ে আসলো আপা? মিনা বেগম বললেন, মুহুর বিয়া? সম্বন্ধের কথা কইতাছ? হুম, ছেলেটাকে তুমি চেনো? আমার বন্ধু আতিকের কথা বলছিলাম। তোমরা মেবি তাদের কলোনিতেই থাকতে আগে। অবাক তার রেশ কিছুতেই কাটছে না মিনা বেগমের। মনে মনে তিনি প্রচণ্ড খুশি হয়েছেন এ প্রস্তাবে। চোখে মুখে তা প্রজ্জ্বলিত হয়ে ফুটে উঠেছে যেন। এখন মুত্তাসনিমের আপন বলতে তোমাকেই চিনি। মুত্তাসনিম কি বলে আমাকে অবশ্যই জানাবে আন্টি। রীতা দরজার পাশ থেকে বলেই ফেলল, কি? তোমার বন্ধু আতিক? ওই ছেলে কি দেখে এমন মেয়েকে পছন্দ করল আনান? তুমি কিছু বলনি? তুমি তো দেখছি উল্টো আরো বন্ধুকে কুয়ার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছ। খানিক রাগ উঠে আনানের। নিজেকে দমিয়ে বলে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার চাচিমা। আর আতিকের পরিবার যেখানে এ ব্যাপারে অবগত এবং রাজি সেখানে তুমি এসব বলার কে? বা আমি কুয়োর মাঝে ধাক্কা দেওয়ারই বা কে? আনানের কথায় চুপ করে আছে রীতা বেগম। নিস্তব্ধ হয়ে পরিস্থিতি দেখছে নবনী। মনের মাঝে যাও একটুখানি ক্ষীণ আশার প্রদীপ ছিল সেটুকু আজ ধপ করে নিভে গেল যেন। খোলা জানালা গলে মৃদু বাতাস বইছে। পরন্ত বিকেলের সূর্য ডোবা দেখতে ব্যস্ত মুত্তাসনিম। রক্তিম সূর্যটা আস্তে আস্তে নিভে যাচ্ছে। অন্ধকার যেন গিলে নিচ্ছে সূর্যটাকে। সন্ধ্যার পাখিগুলো কিচিরমিচির ডাকছে। একরাশ খুশি নিয়ে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে মিনা বেগম হাঁপিয়ে বলে, মুহুরে, কি যে খুশির খবর নিয়ে আইসি তুই কল্পনা ও করতে পারবি না। হঠাৎ ভয় গা কাটা দেয় মুত্তাসনিমের। পিছু ফিরে তাকিয়ে বলে, এভাবে কেউ বলে খালা? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বিয়ার প্রস্তুতি নেওয়া শুরু কর। ভ্রু সহ কপাল কুঁচকে আসে মুত্তাসনিমের। কার বিয়ে? কার আবার? তোর মানে? আরে আতিক আছে না? ওই যে কালকে আসলো যে। ওই ছেলে তোরে বিয়া করব কইছে। আমি যে কি খুশি হইছি রে মুহু, ভাষায় প্রকাশ করতে পারমু না।
এক মুহূর্তের জন্যে মস্তিষ্ক থমকে যায় মুতাসনিমের। আতিককে চেনে মাত্র 2 দিন। এর মধ্যেই এই লোক বিয়ের প্রপোজাল পাঠায় কি করে? রাগে কপাল কুঁচকে আসে মুতাসনিমের। শক্ত গলায় জবাব দেয়, এটা কিভাবে সম্ভব খালা? আমি তো তারে ভালো করে চিনিও না। আমি তো চিনি নাকি? অনেক ভালা ছেলে। হাজারে মিলে এরকম ছেলে, এটা মাথায় রাখিস মুহু। কিন্তু খালা আমি তো এখন বিয়ে নিয়ে ভাবছি না। তাছাড়া বাড়িতে কিভাবে বলবো? বাবাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নেব? কপট রাগ দেখায় মিনা বেগম। যে বাপ নিজের মায়ার অমতে বিয়া দিতে পারে তার উপর কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করে না, ওইরকম বাপ থাকার চেয়ে না থাকাও ভালো। চোখ বুজে আসে মুতাসনিমের। দুগাল ভেসে যায় নোনা জলে। শোন মুহু, এমন ছেলে পাইতে বিরাট বড় ভাগ্য লাগে বুঝলি। আমি তোর খালা হইয়া কইতাছি, তুই অনেক সুখে থাকবি। আমি তো এখনো যেন স্বপ্নের মাঝে আছি। আমি কালকেই গিয়া আনান রে কমু, তুই রাজি? 2 কদম হেঁটে পুনরায় জানালার কাছে চলে আসে মুতাসনিম। চারিদিকটা ঘোলাটে অন্ধকারে ছেয়ে গেছে। মৃদু বাতাস বইছে। অশ্রুধারা বাঁধ মানছে না কিছুতেই। সত্যি কি বড় ভাগ্য করে জন্মেছে মুতাসনিম? তাহলে জন্মের পর মাকে হারালো কেন? এত কষ্ট সহ্য করে বড় হতে হলো কেন? তবে কি মিনা খালার কথাই সঠিক? সুখের মুখ দেখবে কি মুতাসনিম? আতিক কেনই বা মুতাসনিমের মতো সাধারণ একটি মেয়েকে বিয়ে করতে চাচ্ছে? সেটা যে মুতাসনিমকে জানতেই হবে। তার জন্যে আতিকের সাথে কথা বলা খুব জরুরি। ইমার্জেন্সি রোগী দেখায় ব্যস্ত জাহিন। টেবিলের উপর ফোনটা অনবরত বেজে চলেছে। ধরবার সময় নেই। স্ক্রিনে মামনি লেখাটা ভেসে উঠেছে। মায়ের জন্য বড্ড টেনশন হয় জাহিনের। শরীরটা সবসময় ঠিকও থাকে না। কল না ধরেও পারে না। প্রায় আরও 20 মিনিট পর ফ্রি হয়ে কল রিসিভ করে জাহিন। ব্যস্ত কণ্ঠেই বলে, ঠিক আছো মামনি? ওপাশ থেকে মলিন কণ্ঠে জবাব আসে, হ্যাঁ। ডিস্টার্ব করে ফেললাম বাবা? একদম না। বলো কি বলবে? ডিস্টার্ব তো অবশ্যই হয়েছিস, নয়তো ফোনটা এতবার বাজতে হতো না। যাই হোক, সাধারণ মানুষের জন্যেই তোমার সব স্বপ্ন আশা, আর মায়ের জন্যে বিন্দু মাত্র সময় নেই। খুব বড় ডাক্তার হও, দোয়া করি। এসব কি বলছো মামনি? আমার সব তুমি। তুমি ছাড়া আর কি আছে আমার? কিছুক্ষণ চুপ থেকে বলে নবনী, আনানের বিয়ের খবর শুনেছিস? ছোট্ট করে বলে জাহিন, হুম। আরও একটা বিয়ের সুসংবাদ পাবি, অপেক্ষা কর। কার বিয়ে মামনি? মুতাসনিমের। খুব শীঘ্রই হয়তো খবর পাবি। ওপাশ থেকে মৃদু হাসির শব্দ ভেসে আসছে। খুব ভালো তো। হ্যাঁ, ভালোই তো হবে। মেয়েটা যোগ্য কাউকেই পাচ্ছে, যার কাছে সম্পর্কের মূল্য আছে, জীবনটাকে যে সত্যি বোঝে। আতিক ছেলেটা আসলেই খুব ভালো। সেটা সময় বলবে মামনি। টিউশনি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে মুতাসনিম। কালকের কথাগুলি তীব্রভাবে মাথায় ঝেঁকে বসে আছে। এখন আতিকের সাথে কিভাবে কথা বলবে? পাবে কোথায় লোকটাকে? হঠাৎ সামনে এসে দাঁড়ায় আতিক। বেশ খানিকটা চমকে যায় মুতাসনিম।
কাউকে খুঁজছিলেন মনে হচ্ছে। নোনা রিকশা খুঁজছিলাম। আমি গাড়ি নিয়ে এসেছি, কিছু মনে না করলে ড্রপ করে দিতে পারি। আসলে আপনার সাথে আমার কথা ছিল। জানি। তা কোথাও বসে বলা যেতে পারে যদি আপনার সময় হয় তবে। ঠিক আছে। কফি শপে মুখোমুখি বসে আছে আতিক আর মুত্তাসনিম। জোরতা কাটিয়ে কথা বলতে পারছে না যেন মুত্তাসনিম। বিষয়টা চক্ষুগোচর হয়নি আতিকের। মুত্তাসনিমকে ইজি করতে সেই আগে কথা শুরু করল। আপনি ভাবছেন তো হুট করে কেন আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠালাম? বিরক্ত ধরেছে বেশ আমার উপর? এটা স্বাভাবিক মিস মুত্তাসনিম। কারণ আপনার কাছে অনন্ত একবার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, তাই না? বা দুজনকে আরও একটু জানতাম, চিনতাম, তারপরেই না হয় বিয়ের ভাবনাতে যাওয়া যেত। হয়তো এখন আপনার বাড়ির লোক আপনার উপর প্রেশার ক্রিয়েট করতে পারে আর আপনি একরাশ ঘৃণা নিয়ে আমায় বিয়ে করতে রাজি হয়ে গেলেন। আতিকের দিকে তাকায় মুত্তাসনিম। সত্যিই তার মনে এসব প্রশ্নগুলো ঝেঁকে বসেছিল। স্বাভাবিক হয়ে বলে, দেখুন, আমি শুধু জানতে চাই হঠাৎ আমাকে কেন বিয়ে করতে চাচ্ছেন? কফিতে চুমুক দিয়ে পুনরায় বলে আতিক। একটা প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া যায় না, আগে আরও কিছু উত্তর খোলাসা করতে হয়। তার আগে আমি আমার মতো করে আগের উত্তরগুলি দেই। চুপ করে বসে আছে মুত্তাসনিম। প্রথমত, আমি চাইলে দিনের পর দিন আপনার পেছনে পড়ে থাকতে পারতাম। নানাভাবে ইমপ্রেস করে হয়তো একটা সময় রাজিও করাতে পারতাম। হয়েছে কি, এর কোনোটা করারই সময়, মানসিকতা, ইচ্ছে কোনোটাই নেই আমার। সবচেয়ে বড় কথা, আমার ফ্যামিলিতে আমি আপনার কথা জানাই তারা নির্দ্বিধায় রাজি হয়। বাকি হচ্ছে এখন আপনার পরিবার। মিনা আন্টিকেই চিনি আমি। এবং বিয়ের প্রস্তাব উনার কাছেই পাঠানো হয়েছে। এখানে আপনাকে কেউ জোর করছে না মুত্তাসনিম। যদি আপনার সাথে সারা জীবন থাকা আমার ভাগ্য থাকে তাহলে ভালোবাসা পরেও হবে। আর যদি বলতে চান কেন আপনাকে বিয়ে করতে চাই তবে বলবো, আপনার মতো সরল, স্নিগ্ধ হাসির মেয়ে আমার জীবনে দ্বিতীয়টি আমি দেখিনি। আমার মনে হয়েছে আপনার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবে না আমায়। শুনুন মুত্তাসনিম, আমি কথা দিচ্ছি আমাকে বিয়ে করলে আপনার জীবনে ভালোবাসার অভাব হবে না কখনো। চুপচাপ আতিকের কথা শুনছে মুত্তাসনিম। চমৎকারভাবে কথার সব প্যাচ যেন খুলে দিয়েছে। তবে এখন মুত্তাসনিম কি জবাব দেবে? ওয়েটারকে ডেকে বিল পরিশোধ করে আতিক। দাঁড়াতে দাঁড়াতে বলে, আজ উঠছি, ভাগ্যে থাকলে হয়তো আবারও কথা হবে। টেবিলের উপর ছোট্ট কাগজ রাখে আতিক পরক্ষণে বলে, আমি অপেক্ষায় থাকব আপনার উত্তরের। আসি। আতিক বের হতেই কাগজটা তৎক্ষণাৎ হাতে নেয় মুত্তাসনিম। তাতে ফোন নম্বর লেখা। সেটা ব্যাগে ভরেই বাসার দিকে রওনা হয়। আকাশে গুরুম গুরুম মেঘের শব্দ হচ্ছে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। রাতের আকাশটা মেঘেদের কারণে ধূস ঘোলাটে রং ধারণ করেছে। মুত্তাসনিমের আজ মনে হচ্ছে সত্যি কি জীবনকে একটা সুযোগ দেওয়া উচিত। আতিককে নেহায়েত মন্দ লাগেনি। তবে ভালোবাসাটা কোথাও অনুভূত হচ্ছে না। যাই হোক, জীবনকে আরও একটা সুযোগ না হয় দিয়েই দেখা যাক। বড় করে দম ছাড়ে মুত্তাসনিম। পরক্ষণে কাগজ থেকে 11 সংখ্যার ডিজিটটা ফোনে তুলে নেয়। ডায়াল করার মুহূর্তেই কল বেজে উঠি। ভয়ানক চমকে উঠে মুত্তাসনিম। জাহিন কল করেছে। তড়িঘড়ি করে রিসিভ করে মুত্তাসনিম। ঘুমাচ্ছিলেন মিস মুহু? চলবে।